প্রিয় দর্শক শ্রোতা, মিট বাংলাদেশ ইনিশিয়েটিভ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পার্থ সারথী দাস। বাংলাদেশ ইনিশিয়েটিভ বাংলাদেশকে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান তার অগ্রণী ভূমিকা বা দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, প্রয়াস চালাচ্ছেন, আমরা তাদেরকে লাইভে উপস্থিত করে থাকি, আমরা তাদের সঙ্গে কথা বলি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি গণমাধ্যমের জনপ্রিয় মুখ এই মুহূর্তে, এবং তিনি কর্পোরেট লয়ার, পার্টনার, লিগ্যাল কাউন্সিল মিতি সানজানা। তাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, এরই মধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। মিতি সানজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ প্রার্থনা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সিলেটে প্রথম শুরু হয়েছিল একটি বড় ঘটনা, নারী নিপীড়নের ঘটনা, ধর্ষণের ঘটনা, তারপর নোয়াখালীর ঘটনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু শুরুতেই আমরা মিতি সানজানা আপার কাছে যেটি যেটি জানতে চাইবো, নারী নিপীড়নের ঘটনা, ধর্ষণের ঘটনা, তারপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবং সামাজিক কর্মকাণ্ডে তিনি যুক্ত আছেন মিতি সানজানা। তিনি তার আইন পেশার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত যুক্ত আছেন, এবং এই কারণে তার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে অন্যান্য পেশায়ও কিন্তু তিনি যেতে পারতেন। তিনি যে আইনি পেশায় তার তার কর্মজীবন শুরু করেছেন, এই যে আইনি পেশায় যাওয়ার ক্ষেত্রে মানে তার যে স্বপ্নটা, এই স্বপ্নটা কখন দেখতে শুরু করলেন, এবং এই আইনি পেশায় একজন আইনজীবী হওয়ার ক্ষেত্রে তিনি যে আজকে একজন স্বনামধন্য আইনজীবী এবং কাজ করছেন সমাজের মানুষের জন্য, তো তার এই যে স্বপ্ন, এই স্বপ্নের বুননটা কবে শুরু হয়েছিল এবং তাকে কে উৎসাহ দিয়েছিলেন আপা? জি, ধন্যবাদ। আপনি আসলে অনেক বিশেষণে ভূষিত করলেন। এত বিশেষণের যোগ্য আমি নই। তো আইন পেশা সম্পর্কে যদি বলা যায়, আমার আসলে খুব একেবারে খুব চাইল্ডহুড থেকে আমি খুব অ্যাওয়্যার ছিলাম আমার চারপাশের বিভিন্ন এনভায়রনমেন্ট সম্পর্কে, এবং ছোটবেলার থেকে আমার সমাজের বিভিন্ন বিষয় আমি খুব অবজার্ভ করতে পছন্দ করতাম। ইভেন বই আমি পড়তাম প্রচুর, পড়ালেখার অভ্যাস আমার। বিভিন্ন টাইপের বই পড়তাম, যেসব বইয়ের ভেতরে বিভিন্ন সমাজনীতি, রাজনীতি, এই বিষয়গুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। এবং আইন পেশার প্রতি যদি ফ্যাসিনেশন কেন হলো আমার, এই কথাটি বলতে গেলে বলতে হয় যে আমরা যদি আমাদের এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে এই যে স্বাধীনতা সংগ্রামে যারা অগ্রগামী ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন আইনজীবী। এবং সেই সাথে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে যে প্রথম জাতীয় সংসদ, সেখানে যে মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু মেজরিটি ছিলেন আইনজীবী। এটা ছাড়াও আপনি দেখবেন যে আমাদের জাতীয় বিভিন্ন সংকটকাল, বাংলাদেশের সংবিধানের তৈরিতে আমাদের আইনজীবীদের ভূমিকার কথা তো বলাই বাহুল্য, আসলে বলার কিছু নেই, এটা নিয়ে রচনা করেছেন আইনজীবীরা। এবং সেই সাথে আমাদের দেশের যে কোনো জাতির যে কোনো সংকটকালীন সময় এবং যে কোনো দুর্যোগের সময় আইনজীবীদের একটি বড় ভূমিকা রয়েছে। এবং ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি আসলে যে আইন পেশা আসলে কতখানি ভূমিকা রয়েছে একটি জাতি গঠনের পেছনে, সমাজ দেশ গঠনের পেছনে। তো আমি আসলে যেটা, এই যে বিষয়গুলো আসলে ছোটবেলা থেকে, আমি যেহেতু বলছি যে আমি প্রচুর লেখাপড়া করতে, বই পড়তে খুব পছন্দ করতাম, সব ধরনের বই, যার ফলে আমি কিন্তু সবসময় এই ব্যাপারগুলো সম্পর্কে অ্যাওয়্যার ছিলাম। এবং আমার কাছে সবসময় যেটা বলা হয়, আইন পেশা কিন্তু একটি খুব অন্যরকম পেশা, সব পেশার থেকে এটি কিন্তু একেবারে আলাদা। অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তাদের পেশার প্রতি সম্মান রেখেই বলছি যে আইন পেশা, যারা আইনজীবী তাদের জীবন ধারণটাই কিন্তু একেবারে অন্যরকম। তো যার ফলে বলা হয় যে এটি একটি স্বতন্ত্র জীবনধারা, আইন পেশাকে বলা হয় ইটস নট জাস্ট এ প্রফেশন বাট ইটস আ ওয়ে অফ লাইফ। তো কাজেই এই সমস্ত কিছু সম্পর্কে আসলে আমার ধারণা ছোটবেলায় হয়েছিল, যদিও আমার পরিবারে আইনজীবী কেউ নেই। আমি ফার্স্ট জেনারেশন আসলে আইনজীবীতে, মানে আইনজীবী, আর কেউ নেই আইন পেশায়। আরেকটি ছোট করে কথা বলতে পারি ইনফরমাল, এগুলো তো ফর্মাল কথা বলা হলো। আমি শেষের কবিতা অনেক ছোটবেলায় পড়েছি আর কি। তো পড়ার ফলে সেই শেষের কবিতার যে চরিত্র ব্যারিস্টার অমিত,
এই আমি চরিত্র বিলেত ফেরত ব্যারিস্টার, এটি আমাকে সবসময় খুব মানে এটা আমার খুব ফ্যাসিনেশন ছিল আসলে এই চরিত্রটির প্রতি। শেষর কবিতার প্রত্যেকটি চরিত্র আমার খুব প্রিয়। তো যার কালে ছোটবেলার থেকেই কিন্তু আমার আসলে অন্যান্য কালচারালি আমি অনেক ইনভলভ ছিলাম, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে সবসময় আমার ইনভলভমেন্ট। কিন্তু পেশাগত হিসেবে যদি বলি, পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে আইনজীবী হওয়ার ইচ্ছা আমার সবসময় ছিল। এবং আমার কাছে মনে হয় আমি আসলে যা যা হতে চেয়েছি তাই আমি হয়েছি। এবং আই ক্যানট কমপ্লেন। আমি যা আমার যে যদি বলি যে প্রফেশনাল যে স্যাটিসফ্যাকশন একটা নিজের পেশার নিয়ে বা নিজের যে কর্ম, নিজের কাজকর্ম নিয়ে, তো এটা নিয়ে কখনো আমার আই হ্যাভ নো কমপ্লেন। আমার কাছে সবসময় মনে হয় যে আমি যা চেয়েছিলাম হতে সেটাই আমি হয়েছি। হ্যাঁ। আর জি একটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে অনেক কিছু হতে চায়, কিন্তু যে কোনো কিছু যে বিষয়টিকে তিনি ওই ব্যক্তি বেছে নেন তার কিন্তু একটি নির্দিষ্ট কারণ থাকতে পারে। একটি হলো যে ধরেন কেউ গান গাইছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেন গান করেন, তার অনেকগুলো উত্তর হতে পারে। হতে পারে যে আমি নাম যশের জন্য আমি গান গাইছি, তিনি বলতে পারেন যে আমি দেশের জন্য গান গাইছি, ইত্যাদি বিভিন্ন উত্তর আসতে পারে। কিন্তু আমাদের দেশে আহ, আমাদের এই সমাজে আহ, আমরা দেখি যে অনেক মানুষ শুধু টাকার পেছনেই ছুটছে, কিন্তু তারা যে সমাজের জন্য কিছু করবেন সেই বিষয়টা কিন্তু উপেক্ষিত থেকে যায়। অনেক ক্ষেত্রে সেটি তারা ব্যবহার করেন, যে মুখে বলেন যে আমরা দেশের জন্য কাজ করছি নানা কিছু, কিন্তু তার মুখ্য লক্ষ্য থাকে অর্থের দিকে, বিলাসিতার দিকে। তা আপনাকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি, আমরা দেখছি যে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কিন্তু সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আপনি যুক্ত রয়েছেন। আমি ছোট জি করে যদি বলি যে আহ, বিভিন্ন লেখালেখির সঙ্গেও কিন্তু আপনি যুক্ত। লেখালেখির মাধ্যমে জি আইন যাতে আমাদের দেশের মানুষ হুম, জানতে পারেন, আইন সচেতন জি হন, সেই জন্য কিন্তু জি আপনি মুদ্রিত সংবাদপত্রেও তৎপর রয়েছেন। জি সেই সরি আমি পাশাপাশি একটু শেয়ার জি প্লিজ আপনি ক্যারি অন করুন, আমি একটু চেষ্টা করছি শেয়ার করতে আমার জি আমাদের আমাদের দেশে আমাদের দেশে বিভিন্ন ভালো দিক রয়েছে। এই দিকগুলো কিন্তু আপনি বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আপনি আপনার লেখালেখির মধ্য দিয়ে, জার্নালের মধ্য জি দিয়ে, যেমন ধরেন আমাদের দেশে বিদেশিরা বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের পরিবেশ রয়েছে, সেই বিষয়টাও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বলছেন। তা আমি বলবো জি যে মূল বিষয়টা হচ্ছে দেশের প্রতি টান, দেশের প্রতি যে প্রেম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জি পর্যায়ে আপনার কাছে আমরা যেটি জানতে চাইবো বা আলাপচারিতার যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে যে এই যে আপনি আপনার মূল পেশা, আইনি পেশার পাশাপাশি ওই যে লেখালেখি করছেন, তার যে উৎসাহটা আপনি কোথায় পান? বা এই পর্যন্ত আমরা জানি অনেক জায়গায়, ভারত বা বিভিন্ন জায়গায় কিন্তু দেশের বিভিন্ন সংবাদপত্রে কিন্তু আপনি লেখালেখি করেন। এই যে লেখালেখির জি যে আপনার উৎসাহ বা উদ্দেশ্য, সেটা হুম, আমাদেরকে যদি একটু বলেন। জি আপনি দেখুন, পড়ালেখা যারা করতে পছন্দ করে, পড়ালেখা যারা করতে পছন্দ করে, পড়ার সাথে লেখার কিন্তু একটি অবশ্যই সম্পর্ক রয়েছে। সম্পর্ক যদিও আপনি রয়েছে। আমাকে সবসময় দেখতে পান আমি অনেক ভোকাল পাবলিক স্পিকিং এ আমি আছি, বা রেগুলার বিভিন্ন টক শোতে অ্যাটেন্ড করি, অনেক কথা বলি, কিন্তু আসলে ব্যক্তিগত জীবন আমি যদি বলি আমি কিন্তু কিছুটা ইন্ট্রোভার্ট। যদিও সেটা আসলে খুব একটা বোঝা যায় না, আমার চরিত্র থেকে বোঝা খুব যায় একটা না, প্রকাশ হ্যাঁ। পায় না, হ্যাঁ না বোঝা যায় না, সবাই ভাবে যে আমি অনেক বেশি কথা বলি। কিন্তু আসলে আমি নিজে ব্যক্তিগত জীবনে খুব একটা ইন্ট্রোভার্ট এবং অনেক বেশি কথা বলতে পছন্দ করি না। তো যারা আমার কাছে মনে হয় কথা কম বলতে পছন্দ করে তারা আমার কাছে মনে হয় লেখালেখিটা তাদের জন্য একটি মাধ্যম। মাত্র। তো যেহেতু হ্যাঁ, কাজে আমার কিন্তু লেখালেখি আমার মনে হয় লেখার মাধ্যমে আমি অনেক কিছু আসলে প্রকাশ করতে পারি। আমার মনে হয় মনের ভাব, যে কথাটা আসলে মুখে হয়তো বোঝাতে পারছি না, বলে বোঝাতে পারছি না, সেই কথাটি আমি আসলে লেখার মাধ্যমে প্রকাশ করি। আরেকটি আপনি যেটা বলছিলেন যে আইনজীবী, আমরা কিন্তু জানি যে আইন পেশা এটি আসলে একটি অত্যন্ত মহৎ পেশা। মহৎ আহ, পেশা। এবং জি মহৎ পেশার একটি আহ, যেমন চিকিৎসক আছেন, আইন পেশা, এগুলো মহৎ পেশা। এগুলো আসলে এটাকে আসলে পেশা না বলে আমরা যে সেবা বলে থাকি সেটিও কিন্তু ভুল হ্যাঁ। হবে না। যে একটা মানুষ না। যখন খুব বা নিরুপায় হয়ে একজন আইনজীবীর কাছে আসে, যদিও এখন আইন পেশার কন্টেক্সট চেঞ্জ হয়েছে, এখন যে সবসময় নিরুপায় হয়ে তাই না, অনেক ধরনের উইং আছে আইনের বিভিন্ন আসলে কন্টেক্সট চেঞ্জ হয়েছে, তারপরেও কিন্তু আইনজীবীর কাছে একটা মানুষ ট্রাস্ট করে, সেটা তার ভরসার জায়গা।
তো কাজে আমার কাছে মনে হয় যে আইনজীবীদের, যেহেতু আমি বলছি যে সমস্ত দেশ এবং সমাজ গঠনের পেছনে আইনজীবীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় রয়েছে। কাজেই এখানে কিন্তু আপনি খেয়াল করবেন যে এই যে আমরা বলছি যে সমাজের প্রতি কিন্তু দায়বদ্ধতা সবসময় থেকে যাচ্ছে একজন আইনজীবীর। তার মানে সেই যে তার পেশাগত দায়িত্ব বা পেশাগত তার যে একটি আপনার ইমেজ, সেটার থেকে বেরিয়ে এসে সমাজকে অনেক কিছু দেয়ার আছে, করার আছে। সব প্রফেশনে তো আর এই স্কোপটা নেই, কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে আইন পেশায় এই সুযোগটি কিন্তু সবসময় রয়ে গেছে। কাজে এই রয়েছে। চিন্তা ভাবনার থেকেই আমি বলবো যে আমি আসলে একজন ফুল ফ্লেজেড, একেবারে ফুল টাইম আইনজীবী, কিন্তু তারপরেও আমি আসলে আমার গত প্রায় 7, 8, 10 বছর ধরে আমি আমার বোধহয় এই পেশাগত জীবনের অর্ধেক সময় আসলে আমি ব্যয় করে থাকি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে, বিভিন্ন সামাজিক যে সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরা। তো এক একজন এক একটা দিক বেছে নেয়। তো আমার কাছে সব সময় মনে হয়েছে আমি বাংলাদেশের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো আমাকে আসলে তুলে ধরা। তো যারা এক একজন এক এক দিকে যেমন ফোকাস করে, হ্যাঁ অবশ্যই সমস্যাগুলো নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে, সমস্যার ক্রিটিসিজমের প্রয়োজন রয়েছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের রয়েছে, সেই সাথে এগুলো করার আমার কাছে মনে হয় অনেক মানুষ রয়েছে ক্রিটিসিজম করার সত্যি, জন্য। হ্যাঁ। তো যার ফলে, সে কিন্তু, জি, হ্যাঁ, ওই যে, হ্যাঁ, গঠনমূলক সমালোচনার আমার, জন্য অনেক মানুষের অভাব নেই, কিন্তু দেশকে ইতিবাচক ভাবে যে তুলে ধরতে হবে জি, বিশ্ববাসীর কাছে, জি, অন্যান্য জায়গায়, সেই জি, সেই ক্ষেত্রে কিন্তু লোকজন অপেক্ষাকৃত ভাবে অনেক কম। অনেক কম, সেই জি, জায়গাটিতে কাজ করার অনেক অনেক সুযোগ রয়েছে, জি, সম্ভাবনা রয়েছে। জি। এবং এই কারণ চিন্তা আমরা থেকেই, মনে করি, জি, হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হওয়া দরকার। আমরা সবসময় নেগেটিভ যে একটি যে দৃষ্টিভঙ্গি, নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, সেই হুম, দৃষ্টিভঙ্গি আপনিও কিন্তু দেখেছেন, জি, ছোটবেলায় আমিও দেখেছি। এই দৃষ্টিভঙ্গি হুম, থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, কারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গির হুম, মধ্য দিয়ে আমরা যদি আমাদের এই সমাজটাকে গড়তে পারি, আমাদের সমাজের যে প্রগতির যে গতি, সেই গতিটা আরো বেগবান হবে, আরো ত্বরান্বিত হবে। আম, হুম, যেটি আহ, সাধারণ প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন না, একটু জানতে চাই, সেটা হলো আমাদের জি, এই সমাজে নারীরা এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু হুম, সত্য। আগের চেয়ে কিন্তু হুম, হুম, আমাদের নারীদের অংশগ্রহণ উন্নয়নে, পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ কিন্তু বেড়েছে, বিভিন্ন জায়গায় প্রশাসনে বেড়েছে, বিভিন্ন, জি, আপনার আইন পেশায় দেখবেন যে হুম, হুম, আগে নারী হয়তো সংখ্যায় যেমন ছিলেন, এখন কিন্তু তাদের সংখ্যা বাড়ছে। যাই হোক, জি, এই যে আপনি একজন ব্যারিস্টার হয়ে উঠলেন, লন্ডনে গেলেন, আহ, সব ক্ষেত্রে নারীকে কিন্তু নানা ধরনের বাধা, হুম। প্রতিবন্ধকতা পার হয়ে এগিয়ে যেতে হয়। এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? প্রতিবন্ধকতার কথা আপনি যেটা বলছেন, আমি যদি একটু আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আমি একটা আসলে খুব লিবারেল পরিবেশে বড় হয়েছে, এমন একটা এনভায়রনমেন্ট, সেটাকে পোস্ট মডার্ন একটা এনভায়রনমেন্টে। আমার প্যারেন্টস দুজনেই মানে ওয়ার্কিং প্যারেন্টস, এবং আমার মা দেখা যেত যে উনি দেশে বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছেন, আমার বাবা আমাদেরকে দেখাশোনা করতো, বেবি সিটিং যেটা বলে, দেখাশোনা করতেন। এবং কখনো আমরা ফিল করিনি নারী বা পুরুষ আলাদা করে কিছু, আমরা এক ভাই এক বোন, তো আলাদা করে আমরা কোনো কিছু বলি না। আপনি প্রপার্টি কথা বলুন, সব জায়গায় আমরা সবসময় একটা ইকুয়ালি কিন্তু ফ্যামিলির ভেতরে আমাদের আসলে এরকম একটি পরিবেশে বড় হয়েছে। ইভেন আমার যে আগের জেনারেশন, তারাও আমরা দেখেছি যে তারাও সব সমস্ত ব্যাপারে মেয়েদেরকে একটা ইকুয়ালিটি, আমি আমার মা বা খালাদেরকে যেভাবে দেখেছি, আমার তখনও দেখেছি যে তারা কিন্তু অনেক হাইলি এডুকেটেড, তারা সেই অনেক আগেকার সময় তারা ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, মাস্টার্স করেছেন, এবং খুব ভালো আহ, চাকরিতে ছিলেন। আমার মা সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি মিনিস্ট্রি অফ ইনফরমেশন ডেপুটি ডিরেক্টর। তো যার ফলে আমি আসলে যে নারী পুরুষের যে আলাদা করে বিষয় একটা আহ, বা প্রতিবন্ধকতার বিষয়টা, আমি সেই পরিবেশটায় আসলে ফিল করিনি, কখন আমার পরিবারের পারিবারিক ভেতরে ফিল করিনি। পারিবারিক পরিবেশ এমন ছিল জি, যে ওইটা বোঝার জি, কোনো সুযোগ ছিল না। এই না, ফাঁকে আমি না, একটু না, বলি, হ্যাঁ আপা, সেটা হচ্ছে যে আমরা যে অনেক সময় এই যে ধরেন নারী নিপীড়ন, তারপর জি, নানা নির্যাতনের বিষয়গুলো কিন্তু এখন বেশি আলোচিত হচ্ছে, এবং আমরা প্রায়শই দোষারোপ করে থাকি বিভিন্ন পরিবেশ, প্রতিবেশ ইত্যাদি। কিন্তু আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিবারে যে হুম, সন্তানরা বেড়ে উঠবে, সেখানে যদি এই যে মানুষকে গুরুত্ব দেওয়া হয়, নারী পুরুষ বা মেয়ে ছেলের বিষয়টিকে অগ্রাধিকার না দিয়ে, মানে সন্তানদেরকে মানুষের এই যে সমতার বিষয়টা কিন্তু পরিবারেই
আহ, মানে শুরু করতে পারে। আপনি যে পরিবেশে বড় হয়েছেন জি, সেটা হ্যাঁ, সেটা অত্যন্ত, পরিবারটা অবশ্যই আসলে অত্যন্ত সমতাটা গুরুত্বপূর্ণ। পরিবার থেকে, আমি সবসময় বারবারই এই গুরুত্বপূর্ণ। আপনি জানেন এখন দেশে একটা খুব আনরেস্ট চলছে, অস্থিরতা, আমরা জানি যে ভায়োলেন্সের ঘটনা প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কথা বলছি বিভিন্ন প্ল্যাটফর্মে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি একটি কথা বলছি যে আইনের কাছে আমি কখন যাব, যখন আমি একটা কিওরের জন্য আইনের কাছে যাচ্ছি, যে যখন আমার রাইট অলরেডি সেটা ভায়োলেটেড হয়েছে এবং আমার অলরেডি দের ইজ এ ভায়োলেশন, তখন আমি যাচ্ছি আইনের কাছে। কিন্তু আপনি চিন্তা করুন, আমাদেরকে কিন্তু প্রিভেন্টিভ মেজার নিতে হবে, যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো শিওর, আইনের হ্যাঁ। দ্বারস্থ আমি হচ্ছি পরে, যে আমাকে প্রিভেন্ট করার জন্য আমাকে একটি সুন্দর সমাজ গঠন করতে হবে। সুন্দর সমাজ আমি তখনই গঠন করতে পারবো যখন সেটি আমি আসলে পরিবারের ভেতরে আমি ভালো ছেলে মেয়ে রেস করবো। আলাদা করে আমি ছেলে বা মেয়ে কথাটা বলতে চাই না, ভালো সন্তান আমি রেস করব, এমন সন্তান যে সবাইকে আসলে সে আপনার রেসপেক্ট করবে, সেটা ছেলে মেয়ে বলে কথা না, আরেকজনকে রেসপেক্ট করবে যে সেই রেসপেক্টটা ডিজার্ভ করে। তো কাজে পরিবারের ভূমিকা এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন আজকে যারা অনেক মানুষ খারাপ হয়ে গেছে, বখাটে যারা, তাদেরকে একদিনে আমি ভালো করতে পারবো না। আইন করে পারবো না। আপনি অনেক কিছু চাপিয়ে দিতে পারেন, কিন্তু আইন করে কাউকে রেসপেক্ট করা শিখাতে পারেন না, আইনের মাধ্যমে আমি ভদ্রতা শিখাতে পারবো না। আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিই, যে ধূমপান বিষয়ক বাংলাদেশে আইন রয়েছে, যে আমি যদি প্রকাশ্যে ধূমপান করি পাবলিক প্লেসে, সেটার জন্য আমাকে আমাকে ফাইন করা হতে পারে। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে আমার যে নম্রতা ভদ্রতা, তার সামনে আসলে ধূমপান করা এটি একটি অশোভন, অসভ্যতা। এই বিষয়টি কিন্তু হুম আমি হুম, কখনো আইন করে কাউকে শেখাতে পারবো না। কাজে এই শেখাতে পারবো আইন না। আর সভ্যতা, এই দুটার মাঝখানে কিন্তু আমাদের যে মূল্যবোধ, পারিবারিক যে শিক্ষা, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের আসলে অনেক আহ আলাদা করে চিন্তা করতে হবে, তাই না? আমি আইন করে অনেকটা শাস্তি দিতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিন্তু আসল শিক্ষাটা আমার আসবে পরিবারের থেকে। আহ, সেই ছোটবেলার থেকে আমার ভেতরে সেই মূল্যবোধটা আহ, সেটাই। আসলে ইনসিল করা আপনি হবে। জি, চাইছেন, আমি চাইছি, আমরা সবাই চাইছি। আমরা কি চাইছি? আমরা চাইছি যে একটি দেশ, এমন একটি সমাজ যেটি অবশ্যই এখন এগিয়ে যাচ্ছে, সেটি আরো এগিয়ে যাক। প্রগতিশীল একটি সমাজ চাইছি, যেখানে জি, কোপমণ্ডকতা থাকবে না, কুসংস্কার হুম, থাকবে না, নারীর প্রতি নির্যাতন বা নিপীড়ন থাকবে না। কিন্তু আমার হুম, যেটি মনে হচ্ছে যে আমরা এটি শুধু মুখেই চাইছি, জি, অনেকেই, অধিকাংশ মানুষই আমরা মুখে মুখে চাইছি। আমরা নিজেরা হিরো হতে চাইছি, কিন্তু এই যে আমাদের ধারাবাহিক যে কর্ম বা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গায় আমরা কিন্তু অনেকটা উদাসীন। এই কারণেই জি, আপনি দেখবেন যে আমাদের দেশে অনেক সময় আহ হুম, কোনো ঘটনা ভাইরাল হওয়ার পরে, ধরেন এখন তো সামাজিক যোগাযোগ গণমাধ্যম, মুদ্রিত সংবাদপত্রে বা টেলিভিশনে আসার আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু আমাদের অনেকে এটি নিয়ে খুব বেশি আলোচনা করছি। যদি হুম, সেটা আম, নিপীড়নমূলক কোনো ঘটনা হয়, এটা অবশ্যই সবাই কথা বলবে। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, যে আমাদের জীবনাচরণের মধ্যে ওই বিষয়গুলোকে, ওই অভ্যাসগুলোকে রপ্ত করা উচিত। যেটি আপনি বলছিলেন যে আমি হঠাৎ করেই কিন্তু এই দেশে ধর্ষণ বন্ধ করতে পারবো না, নারী নির্যাতন বন্ধ করতে পারবো না। আমরা চাই না কোনো নারীর প্রতি সহিংসতা হোক, কিন্তু এই যে নারীর হুম, প্রতি সহিংসতা বন্ধ করা হোক, তার যে ক্যাম্পেইন আমরা হঠাৎ করলাম, আবার বন্ধ হয়ে গেলাম, কিন্তু বন্ধ করে ফেললাম, সেইটি হুম, আসলে না করে সমাজ, আমাদের সরকারিভাবে এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা এবং ব্যক্তিরাও আমরা সমন্বিতভাবে যদি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় আমাদের আজকে যে অপবাদ লেগে গেছে আমাদের সমাজে, যে এখানে ধর্ষণ হয় ইত্যাদি ইত্যাদি নানা কারণ, এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ আমরা একটা সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে যেতে চাই। আপনি জি, কি বলেন এই বিষয়ে? যেটি আপনি আপনার বক্তব্যের সূত্র ধরেই কিন্তু আমি বললাম যে আমাদের সবাইকে কিন্তু দায়িত্বশীল হতে হবে। পরিবারে, সমাজে, সব জায়গায় কিন্তু এই যে আপনি বললেন না যে কেউ ধূমপান করলে শাস্তি হবে, কিন্তু তারপরও কিন্তু ধূমপান করছে। আইন করে কিন্তু সবকিছু আমরা বন্ধ করতে পারবো না। যেটি করতে হবে সেটি হচ্ছে ভিতরের যে উপলব্ধি, সেই উপলব্ধিকে জাগিয়ে তুলতে হবে। জি, এই বিষয়ে যদি অ্যাবসলিউটলি। আপনি কিছু, হ্যাঁ, কিছু উদাহরণ যদি আপনি প্রথমত, বলেন যে। জি, আমি যেটা বলছিলাম যে প্রগতিশীল যারা, এই যে গ্রুপটি, এটি কিন্তু আসলে সবসময় যুগে কালে কালে আমরা যদি ইতিহাস দেখি, প্রগতিশীল গ্রুপ সবসময় ছোট গ্রুপ থাকবে। এটি অনেক মানুষ হ্যাঁ, প্রগতিশীল হবে না, এবং তাদের এই হবে না। প্রগতিশীলতার জন্য, তাদের এই মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির জন্য সবসময় তাদেরকে কিন্তু অনেক এটা আসলে খুব কস্টলি, অনেক মানে
এটার জন্য তাদেরকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হবে, অনেক সমালোচনার মুখোমুখি তাদের হতে হবে এবং অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। কিন্তু তারপরেও কিন্তু আমার কাছে, আমি যেহেতু বলছি যে আমি পজিটিভ এবং ইতিবাচক দিকগুলোই সবসময় ভাবতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেই প্রগতিশীলতার কথা আমরা বলছি, বা যেটা আমরা বলছি যে আপনি যেটা বললেন যে বিশেষ বিশেষ কিছু সময়ে হয়তো বা এগুলো আলোচনায় আসছে নারীর অধিকার, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু সবসময় এই আহ, যুদ্ধটি চালিয়ে যাচ্ছি, অনেক সহযোদ্ধারা আছে, যুগে যুগে এটা হয়েছে। তো এখানে ধরেন রোকেয়া সাখাওয়াত হোসেন ওনারা করেছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ওনারা করেছেন, তারপরে আমরা দেখেছি সুফিয়া কামাল ওনারা করেছেন, আমাদের এখনকার আমরা অনেক যাদেরকে দেখতে পাচ্ছি প্রগতিশীল নারীরা, তারা কিন্তু করে যাচ্ছেন। কাজে এটি কিন্তু চলেই করে যাচ্ছে, যাচ্ছে। জি জি জি, চলমান প্রক্রিয়া। হয়তো বা এটা কখনো হাইলাইটেড হচ্ছে, মিডিয়ার সামনে আসছে, কখনো আসছে না। তো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এটি চলমান প্রক্রিয়া, এটি চলে যাচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে উন্নয়নের, নারী উন্নয়নের দিকগুলো এবং বিভিন্ন বৈশ্বিক সূচকে আমরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি। গত সপ্তাহে জাতিসংঘের একটি অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন যে, একটি অঙ্গীকার তিনি করেছেন যে আমাদের 50% নারীদেরকে আমরা ওয়ার্কফোর্সে যে যত মানুষ আছে তার মধ্যে 50% যাতে নারীতে উন্নীত হয়, সেটি আসলে নিশ্চিত করবে বাংলাদেশ 2041 সালের মধ্যে। এটি হচ্ছে টার্গেট বাংলাদেশের। তো এখানে আসলে একটি কথা যে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভায়োলেন্স গুলো রয়েছে, যে রিসেন্ট ভায়োলেন্স গুলো হচ্ছে, আহ, এটি কিন্তু একটি বড় কারণ যে কারণে নারীরা আসলে ওয়ার্কফোর্স থেকে ছিটকে পড়ছেন, তারা কাজে যেতে পারছেন না। বা আপনি চিন্তা করুন, একটা সমাজে যখন একটা নারীকে স্ট্রাগল করতে হয় শুধু তার নিজেকে প্রোটেক্ট করার জন্য, তাকে সব সময়, সে ঘরের ভেতরে তার কোনো সুরক্ষা নেই, ঘরে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছেন সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, তিনি একটি গণপরিবহনে করে তার কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেখানে তাকে ফেস করতে হচ্ছে, তারপরে কর্মক্ষেত্রেও সেখানে হয়রানির শিকার তিনি হচ্ছেন, এবং বাড়িতে এসে তিনি ওই কথা কাউকে বলতে পারছেন না। কর্মক্ষেত্রের হয়রানির কথা নিয়ে তিনি যখন বিচার চাইতে যাচ্ছেন কোথাও, সেখানেও কিন্তু তাকে শুধুমাত্র নারী বলেই তাকে আসলে অনেক সুযোগ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, বা তার সেই কমপ্লেনটাকে সেভাবে আমল দেয়া হচ্ছে না, যেহেতু আমাদের মিসোজিনিস্টিক সোসাইটি। তো যার ফলে আপনি চিন্তা করুন, একটা নারীকে সবসময় চিন্তাই করতে হচ্ছে যে কিভাবে সে তার নিজেকে প্রোটেক্ট করবে, নিজের প্রোটেক্ট করবে। সিকিউরিটির জন্য তিনি কনসার্ন। তো তখন তিনি কিভাবে অন্য কাজে আপনার কনসেন্ট্রেট করবেন? তখন তো তার ফোকাসটা সার্টেনলি সরে যাচ্ছে অন্য জায়গা থেকে। তিনি চিন্তা করবেন, তিনি লেখাপড়া করবেন, তিনি তার কাজের জায়গায় যে ফ্লারিশ করবেন, একটা সেই সুযোগটা থেকে আমরা তাকে আসলে বঞ্চিত করছি। যতক্ষণ পর্যন্ত আমরা দেশের কঠোর যে আইনগুলো রয়েছে, রাষ্ট্রীয় আইনগুলোর কঠোর প্রয়োগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই ভালনারেবিলিটি থেকেই যাবে। এবং আমরা জানি যে পুরুষতন্ত্র আসলে তো এটি পুরুষের বিরুদ্ধে না, এই লড়াইটি। আমি কিন্তু সবসময় একটি কথা বারবার বলতে চাই যে আমরা যে লড়াইটি করছি এটি পুরুষের বিরুদ্ধে না, এটি একটি সিস্টেমের বিরুদ্ধে। সেই সিস্টেমটি হচ্ছে পুরুষতন্ত্র, প্যাট্রিয়ার্কি। পুরুষতন্ত্র। তো এই প্যাট্রিয়ার্কি সারা পৃথিবী, সব দেশে আছে, সারা ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় আছে। এবং বাংলাদেশে এটি হয়তো আমরা খুব আপনার একটি এই চিত্রটি খুব ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় তাদের আছে কিন্তু তারা এন্ডোর্স করে না, কিন্তু বাংলাদেশ এটি খুব ওপেন, খুব উন্মোচিত হয়ে থাকে, যার ফলে আমরা দেখতে পাই। এবং এই পুরুষতন্ত্র বা প্যাট্রিয়ার্কিকে স্টাবলিশ করার জন্য আপনার রাষ্ট্রীয় আইনকে ব্যবহার করা হয়, রাষ্ট্রকে ব্যবহার করা হয়, সমাজকে ব্যবহার করা হয়, পরিবারকে, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে আসলে ব্যবহার করা হয়ে থাকে। তো যার ফলে সবসময় বুঝতে হবে যে একজন নারীর সত্য আরেকজন নারীও হতে পারেন, আরেকজন নারীকে ব্যবহার করা হয় প্যাট্রিয়ার্কিকে স্টাবলিশ করার জন্য। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আমরা দেখছি যে হ্যাঁ, ভায়োলেন্স হচ্ছে, আগুন দিয়ে দিচ্ছে আরেকজন নারী, এসে গায়ে কেরোসিন তেল ঢেলে দিচ্ছে। এবং আমরা দেখি যে এই যে নারী নির্যাতন, যৌতুকের যে মামলাগুলো হয়, এখানে কিন্তু অনেকাংশেই দেখা যায় পরিবারের অন্যান্য নারী সদস্যরা এটির সাথে জড়িত থাকেন। তো হ্যাঁ, কাজে তারা আসলে প্রধানত এই জায়গা, সহযোগী হিসেবে কাজ করে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা যদি আসলে ভালোভাবে হাত না দেয়া হয় এবং এই জায়গাগুলো আসলে কঠোরভাবে যদি দমন করা না হয়, তাহলে কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে। যে আমি ঘরেই থাকতে পারছি না, আমি গণপরিবহন ইউজ করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, সেখানে তো তার একটা, তার যে মেধার বিকাশ ঘটানো, তার সে যখন নিজের এক্সিস্টেন্স নিয়ে প্রতি মুহূর্তে লড়াই করতে, তো সে সেখানে তার মেধার বিকাশ সে কিভাবে করবে? তার যে একটা সুস্থ পরিবেশ লাগবে, তার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি, সেটির যে একটা চর্চা,
তার যে জ্ঞানের চর্চা সেটি সে কি করে করবে? কারণ সে তো লড়াই করছে শুধু নিজের অস্তিত্ব টিকার, নিজের সম্ভ্রম টিকিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশ জি। থেকে উত্তরণের জন্য এই যে মানসিক হুম। চাপ থাকছে নারী, হ্যাঁ, আমি কখন নির্যাতিত হব, আমি আমার ধরেন আমি কি পোশাক পরবো, পোশাকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি আমি জি একটু আগে বিকাল বেলা দেখছিলাম, আপনি জানেন যে ইমন চক্রবর্তী একজন সঙ্গীত শিল্পী, তিনি হুম আম, শাড়ি পরিহিত অবস্থায় একটি আম, আম, ছবি দিয়েছিলেন ফেসবুকে। সেইটাকে কেন্দ্র করে তাকে বিভিন্ন ওই দেশে কলকাতায় বিভিন্ন হুম লোক মানে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, তাতে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। এই যে হুম এখন ধরেন ওই বিষয়টাও কিন্তু মুখ্য হয়ে গেছে আমাদের দেশে। অনেকে বলছেন যে নারীর পোশাক এটাও কিন্তু যারা ধরেন বিতর্ক তৈরি করছেন, সমালোচনা করছেন যে নারীকে দোষারোপ করার জন্য নারী যে পোশাক পরছেন, নারীর কিন্তু পোশাক পরার স্বাধীনতা রয়েছে। আমরা দেখি, আপনি তো লন্ডনেও ছিলেন অনেক সময় হুম। মানে আহ, জি পড়াশোনা জি করেছেন জি সেখানে। জি জি। তো সেখানেও কিন্তু আপনি দেখেছেন যে সেখানকার নারীরা, মেয়েরা কি পোশাক পরেন। আহ, 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 আমাদের দেশে যে নারীরা তাদেরকে দোষারোপ করা হচ্ছে তাদের বিভিন্ন পোশাক পরার কারণে, এই বিষয়টি আপনি যদি বলি যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? অন্যান্য দেশে এবং আমাদের দেশে যে পোশাক পরিধানের বিষয়টি নিয়ে অনেক সময় দোষারোপ করা হয় নারীদের, যে তুমি ওই পোশাক পরেছো, এই জন্য হয়তো এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, সেই কারণে তুমি ওই নির্যাতনের শিকার হয়েছো। হুম হুম। নারীকে নির্যাতন করা হচ্ছে জি কিন্তু তাকেই দোষারোপ করা হচ্ছে। জি জি। এটা আসলে একটা ওই যে নির্যাতন করার হাতিয়ার বা প্যাট্রিয়ার্কিকে আপনার ব্যবহার করার, স্টাবলিশ করার জন্য পোশাকটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি আপনি আমরা সকলেই জানি পোশাক আসলে একটি এখানে কোনো মুখ্য বিষয় নয়। কারণ পোশাক যদি বিষয় হতো তাহলে আজকে আমরা কিন্তু দেখতাম না যে আজকে প্রিভিলেজ, আনপ্রিভিলেজ, বৃদ্ধার থেকে শুরু করে একটি কন্যা শিশু সেও কিন্তু আমাদের সমাজে নিরাপদ নয়। একটি নিরাপদ নয়। 75 বছর বয়সের বৃদ্ধা তিনিও যেমন নিরাপদ নয়, একটি কন্যা শিশু নিরাপদ নয়। তো কাজে এখানে কিন্তু পোশাকটি মুখ্য বিষয় না, পোশাকটাকে এটি জাস্ট একটা নেগেটিভ প্রোপাগান্ডা, এটিকে হ্যাঁ, বোঝানো হচ্ছে, ছড়ানো হচ্ছে মানুষকে যে পোশাক দোষারোপ করার জন্য। তবে এখানে আমি একটি কথা বলবো যে বেশ কিছু আইন রয়েছে বাংলাদেশের, বেশ কিছু পুরনো আইন, সেকেলে আইন রয়েছে। তার মধ্যে সাক্ষ্য আইন যেটি, সেই সাক্ষ্য আইনের ভেতরে একটি ধারা রয়েছে যেখানে যে যখন একটি রেপের ভিকটিমকে ক্যারেক্টার অ্যাসেসিনেশনের একটি সুযোগ সেখানে দেয়া হচ্ছে, স্বাভাবিকভাবে যদি একজন ভিকটিমকে দুশ্চরিত্রা দেখানো যায় সেটি আসামি পক্ষের ফেভারে যায়। তো এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রীয় আইনগুলোর কোনো পরিবর্তন আনা না হচ্ছে, রিপেল করা না হচ্ছে আইনগুলোকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমরা এই চিন্তা ভাবনা থেকেই যাবে। এবং পোশাক নিয়ে যে একটা মানে মানুষের যে কনসেপ্ট, এটি তো আসলে আপনার জায়গা টু জায়গা ভ্যারি করবে। আপনার ভুল কাছে এটা তো করবে। খুব রিলেটিভ ব্যাপার, তাই না? আপনি ধরেন পার্বত্য অঞ্চলে যদি যান তাদের সেখানে এক ধরনের পোশাক, আর একটু কাছে গেলে সেখানে এক এক জায়গায় এক এক রকম পোশাক। এবং বাংলাদেশ ঢাকার ভেতরেও আপনি দেখবেন ঢাকার মানুষ যে পোশাক পরছে, গ্রামের একটি মানুষের কাছে হয়তো সেই পোশাকটার গ্রহণযোগ্যতা নেই, তারা হয়তো সেটিকে অনেক মডার্ন ভাবছে। তো কাজে এটা তো আসলে কোনো আপনার সেভাবে স্পেসিফিক্যালি বেঁধে দেওয়া যায় না, এটি আসলে যার যার পরিবেশ পরিস্থিতির উপরে তার আসলে জীবন হ্যাঁ, যার আচরণ যার এবং তার সংস্কৃতির উপর পোশাক নির্ভর পরিচ্ছদ, করে। সংস্কৃতি, অনেক কিছু এটার সাথে ইনভলভমেন্ট আছে। তো এটিকে আমার কাছে মনে হয় এটি কিছুই না, এটা জাস্ট একটা এক্সকিউজ হিসেবে দেখানো হয় যে কোনো সময় গসিপ করার জন্য, গল্প করার জন্য, এক্সাজারেশন করার জন্য, বিষয়গুলোকে আরো রংচং মেখে এটাকে আরো উপস্থাপনা করার জন্য আমার কাছে মনে হয় পোশাকের বিষয়টি বারবার টেনে আনা হয়। কিন্তু আমার কাছে যারা বলছেন এসব তারাও যে পোশাকের বিষয়টি খুব একটি বিশ্বাস করে বলেন, আমার কাছে সেটা মনে হয় না। তো দুই কাজেই এটা হাজার আমার কাছে খুবই হ্যাঁ, যে আমি এখানে একটি পরিসংখ্যানের অনেক আগের, এক দশক আগের একটি পরিসংখ্যান বলি। ওই সময় আমি নারী হুম নির্যাতন নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ মহিলা হুম পরিষদ এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে যে তথ্য আমি সংগ্রহ করেছিলাম, সেখানে দেখা গেল, অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, তথ্য বিশ্লেষণ করে যে সাতাশ হুম হুম শতাংশ ধর্ষণের নেপথ্যে প্রভাবশালীদের প্রভাবটা, মানে প্রভাবশালীরা এই ধর্ষণ অস্ত্রটাকে ব্যবহার করেন। তারা এই সমাজে প্রতিপত্তি বা প্রভাব বজায় বিস্তার করার জন্য এই ধর্ষণের ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে নেপথ্য নায়ক হিসেবে কাজ করে থাকেন। জি আমার জি যেটি মনে হয়, আপনি যেটি বলছিলেন যে পোশাক বিষয় না, কন্যা শিশু, তার বৃদ্ধা, তারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন।
এই ক্ষেত্রে হুম হুম আহ রাজনীতিরও কিন্তু এক ধরনের, ধরেন স্থানীয় কোনো জনপ্রতিনিধি তিনি তার প্রভাব বিস্তার করতে চাচ্ছেন, কিন্তু প্রতিপক্ষকে হেয় করতে হবে, সেই কারণে হয়তো অনেক ক্ষেত্রে এই এই ধর্ষণকে ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে। হুম আপনি কি মনে করেন? হুম। এটা তো আপনার অবশ্যই কাছে তো আপনি অনেক ধরনের। দেখুন, হ্যাঁ। জি জি, যে কোনো যুদ্ধ বিগ্রহ মহামারী যে কোনো দুর্যোগের সময় আপনি দেখবেন নারীকে কিন্তু ব্যবহার করা হয় আসলে একটি অস্ত্র হিসেবে। আপনি দেখবেন হিসেবে। যে কোনো যুদ্ধ পৃথিবীর যে কোনো জায়গায়, আপনি অনেক প্রাগৈতিহাসিক যুগের সময় তখনও আমরা যদি তাকাই, তখনও কিন্তু আমরা দেখা যায় ইতিহাসের বিভিন্ন যুদ্ধে কিন্তু নারীকে ব্যবহার করেছে। নারীর সম্ভ্রমে ধরে নেওয়া হয় যে নারীর সম্ভ্রমকে যখন আঘাত করা হয় তখন আসলে আমরা সম্মানে আঘাত করতে পারি। তো যত আমাদের ভেতরে তো এই আইডিয়াটা রয়েই গেছে যে নারীর সম্ভ্রমে আঘাত করা মানেই আমরা তার সম্মান নষ্ট করতে পারি। কাজেই যে কোনো যুদ্ধ বিগ্রহ মহামারী সব সময় যে কোনো ক্রাইসিসে আসলে নারীকে আঘাত করা, নারীর সম্ভ্রমে আঘাত করা, এটি কিন্তু আসলে চলেই আসছে। এবং এখানে যেটা আমি ওই যে বারবার একই কথা বলতে চলে আসতে হচ্ছে একই কথা, এই চলে আসছে। প্যাট্রিয়ার্কিকে এস্টাবলিশ করার জন্য, আমরা পুরুষতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য আসলে নারীকে এভাবে আঘাত করতে চাই সবসময়। এটি তো বিষয়টি দেখা যায় যে রাজনীতিও আছে এটার সাথে। এবং এই যে আপনি যেটা বলছিলেন পাওয়ার, সেই পাওয়ার বা কর্তৃত্ব দেখাবার জন্য কিন্তু আসলে এভাবে করে বারবার বারবার বিভিন্ন সময় আঘাত করা হচ্ছে। যে অন্যান্য বিষয় যেমন থেকে থাকে, সেখানে আপনার নারীকে আঘাত করাটা এখানে আসলে প্রসঙ্গক্রমে সব সময় চলে আসে, এবং এটা করেই আসলে সব অনেক বেশি এম্পাওয়ার্ড মনে করেন যারা আসলে এভাবে আঘাত করে থাকেন। তো কাজে এর পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে, ক্যাপিটালিজম, অনেক আসলে দীর্ঘ আলাপ চলে আসে আমরা যখন এই আলাপ করতে যাই। ফেমিনিজম ক্যাপিটালিজমের মধ্যে যে আপনার যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশ সবকিছুই আসলে এখানে চলে আসে। যে চলে ক্যাপিটালিজম আসছে। স্টাবলিশ করানোর জন্য কিন্তু আমরা আসলে দেখা যায় যে সেখানে নারীকে ব্যবহার করা হয় নানান ভাবে। তো এখানে অনেক দীর্ঘ আলাপ, এবং এটি যে মনস্তত্ত্বের একটি বিষয় রয়েছে। কারণ আসলে যে পুরুষ যারা এত শক্তিশালী, যারা আপনার আজকে যুদ্ধ করছেন, যারা প্লেন চালাচ্ছেন, কিন্তু নারীকে আঘাত করে আসলে তারা কোথায়, তাদের ভেতরে এই স্যাটিসফ্যাকশনটা আসছে কি, তাদের মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব মনস্তত্ত্ব। আসলে হ্যাঁ। জি বোঝাটাও আসলে খুব জরুরি। যে সেখানে একটি জটিল মনস্তত্ত্ব হয়তো বা কাজ করে পুরুষের ভেতরে, যার ফলে তারা মনে করেন যে নারীকে আঘাত করাটাও একটি বিরাট পুরুষত্বের বিষয়, এবং এটি আসলে হ্যাঁ। আ- অনেক বেশি আপনি এম্পাওয়ারমেন্টের হ্যাঁ, বিষয়, ক্ষমতার আমরা বিষয়। তো বললাম যে স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনীতি জি। প্রভাবক হিসেবে কাজ করে এই এই ধরনের বর্বর আহ, নিপীড়ন সংগঠনে। তো অনেক হুম ক্ষেত্রে হুম দেখা যাচ্ছে যে কোনো শিক্ষিত আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনিও কিন্তু ওই যে যৌন নিপীড়নের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে হুম হুম অভিযোগ পাওয়া যাচ্ছে। যে কোনো হুম বিশ্ববিদ্যালয়, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কিন্তু শিক্ষিত, কিন্তু আপনি যেটি বললেন যে ওই যে তার মানসিক যে মগজে মনস্তত্ত্বের বিষয়টা, মনস্তত্ত্ব, হ্যাঁ। হ্যাঁ, তার হুম মগজের সমস্যা। এই যে হুম শিক্ষার সঙ্গে আমরা আমরা আশা করেছিলাম যে আহ, আমাদের দেশে যখন শিক্ষার হার বাড়বে, আমাদের এই যে নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা কমে যাবে, কিন্তু সেটি কিন্তু কমছে না। মূল সমস্যা হচ্ছে ওই যে মগজে, তার হুম হুম মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে না। তা এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত, এই প্রশ্ন আপনার কাছে রাখবো। আর এই পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, জানতে চাই, সেটা হলো যে আপনি তো আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, সুশাসন চাই, সেই হুম ক্ষেত্রে হুম কিন্তু নাগরিকদের অংশগ্রহণও কিন্তু জরুরি। আমি ছোট্ট করে বলি, ঢাকা শহরে কিন্তু আপনি জানেন যে নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, একটি আইনও হয়েছে, হুম। যা জি। নিরাপদ সড়কের জন্য একটি আইন আইন। জি হয়েছে। জি আইন 2018, এটির নাম সড়ক পরিবহন আইন 2018। জি জি। ঢাকা মহানগর পুলিশের কাছে আমরা সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের এই যে সড়কে শৃঙ্খলা আনার জন্য যে আইনগুলো রয়েছে, এই আইন কতজন লোক মানেন। তাদের হুম কাছ থেকে যে পরিসংখ্যান আসলো, তথ্য আসলো, তথ্যচিত্র আসলো, সেটি হলো যে 90% মানুষই এই আইন মানেন না। তো হুম এই ক্ষেত্রে আমি যেটি বলবো, আইন সম্পর্কে সচেতন না অনেকেই। তো এই যে ধরেন হুম নারী নির্যাতন প্রতিরোধ বা নারী নিপীড়ন প্রতিরোধের জন্য কিন্তু নারীদেরকেও সচেতন হতে হবে, তাদেরকে আইন জানতে হবে। তা হুম। এই বিষয়ে যদি কিছু বলেন।
প্রথম প্রশ্নের জবাব দিয়ে আসি। আপনি যেটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা যে কোনো, সরি আমি আসলে হ্যাঁ, এভাবে নাম মেনশন হ্যাঁ, বলতে নাম আমরা চাচ্ছি উল্লেখ না, যে করলাম কোনো না, কিন্তু জি এই জি জি, ধরনের যে উদাহরণ কোনো রয়েছে আমাদের দেশে। জি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা, দেখুন একটি কথা হচ্ছে, আমি বারবার বলছি যে শিক্ষা শিক্ষা মানে আমার কিন্তু শুধু আমার ওই কারিকুলামের মধ্যে কি শিক্ষা সেটা না। শিক্ষা বলতে কিন্তু মানে আমরা বলছি যে সুশিক্ষিত হওয়া, সুশিক্ষিত হওয়া, তাই না? সুশিক্ষিত হওয়া, স্বশিক্ষিত হওয়া। শুধুমাত্র আমি বই পড়ে কি শিখলাম সেটি শিক্ষা নয়। এই ক্ষেত্রে বারবারই বলতে হচ্ছে যে আমি পারিবারিক, একটি বাচ্চা সে যে তার পরিবারে ভায়োলেন্স দেখছে, সে কিন্তু ডেফিনেটলি সে বড় হয়ে একটা ভায়োলেন্ট মানুষ হিসেবে, কিন্তু সে যখন পরিবারের মধ্যে দেখছে যে সেখানে একটা একজনের সাথে আরেকজন একটি মায়া মমতা ভালোবাসার সম্পর্ক, তখন সেও কিন্তু অনেক কম্পেশনেট হবে এবং সে খুব সংবেদনশীল হয়ে সে বড় হবে। সো কম্প্যাশনটা আমাদের জন্য আসলে অনেক জরুরি, যে সংবেদনশীলতা একটা মানুষের ভেতরে, তার ভেতরে নম্রতা, ভদ্রতা, তার ভেতরে একটি যে মানুষকে, অন্য মানুষকে মতামত, অন্য মানুষকে যে রেসপেক্ট করার, শ্রদ্ধাশীল শ্রদ্ধা হওয়া করা, হ্যাঁ। অন্যের প্রতি, একজন আরেকজনের সম্পর্কের প্রতি, এই বিষয়গুলো আসলে খুব জরুরি, যেগুলো তো আমি বারবার বলছি আইন দিয়েও সম্ভব হবে না। নো ম্যাটার হাজারটা আইন আমরা বানাই, সেই আইন দিয়েও সেটা কখনো আসলে স্টাবলিশ করা সম্ভব হবে না। যতই আপনি কঠিন আইন প্রয়োগ করেন সেটা দেখে মানুষ শিখবে, কঠিন অপরাধ থেকে থাকবে, কিন্তু এই ভদ্রতা, নম্রতা, কম্প্যাশনেট হওয়া, একটা ভালো মানুষ হয়, এটা কিন্তু আমরা আসলে আইন করে কখনো শেখাতে পারবো না। তো কাজেই সেই জায়গাটির থেকে বারবারই বলছি যে পরিবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ভূমিকা রয়েছে। সেকেন্ডলি আপনি, জি জি, আপনি সেকেন্ডলি প্রশ্নটা আমি ভুলে গেছি আসলে কি জানি বলছিলেন, পরে হ্যাঁ, পরে এটি, দ্বিতীয়। হ্যাঁ, আইনে নারী জি, নির্যাতন বা নারীর ও নিজেদের নিপীড়ন প্রতিরোধের সম্পর্কে। জন্য তাদের, নারীর যে সচেতনতা হুম আইনের প্রতি, আমাকে কোন হুম, মানে আইন বিষয়ে জি নারীর জি, সচেতনতা, এই হ্যাঁ বিষয়টি জানতে অ্যাবসলিউটলি, চাচ্ছি। যে আমি বুঝেছি। দেখুন এইটা খুবই জরুরি। আমি যেটা বলছিলাম যে একজন আইনজীবী হিসেবে আমি আমি এবং আমার চেম্বার লিগ্যাল কাউন্সিল, আমি বলছিলাম আপনাকে যে লিগ্যাল কাউন্সিল আমরা একটা ফুল সার্ভিস কর্পোরেট ল চেম্বার, কিন্তু আমাদের চেম্বারের একটি বড় অংশ আমরা বিভিন্ন প্রো বনো কাজে ব্যবহার করি। প্রো বনো কাজ বলতে আমরা ফ্রি লিগ্যাল বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এগুলো আমরা করিয়ে থাকি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করা। আইন এমন একটা বিষয় যে আইন সম্পর্কে অনেক অনেক মানুষকে জানানো। কেননা আপনি দেখুন যে বাংলাদেশের, আপনি এখন যদি আমরা এই নারীর পার্টটায় আসি, বিভিন্ন আইন সম্পর্কে আমরা সচেতন করে থাকি। আপনি প্রপার্টি বলুন, বিভিন্ন কর্পোরেট ম্যাটার, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো নানান ধরনের বিষয় নিয়ে আমরা আসলে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছি, বহু বছর ধরে আমরা এই কাজটি করে যাচ্ছি। এবং আমি বলবো যে এই ধরনের সৃজনশীল কাজের জন্য আমরাই প্রথম আসলে এই ধরনের সৃজনশীল কাজগুলোকে আসলে আইন পেশা আমরা বলবো যে আমরা একটি ভিন্ন মাত্রা দিয়েছি এই সৃজনশীল কাজগুলোকে সামনে তুলে ধরার জন্য। তো এখন আসি যে কি, কেন জানা প্রয়োজন আইন সম্পর্কে। ধরেন একটা বাংলাদেশে মানসিক নির্যাতন বিষয়ক একটি আইন হয়েছে 2010 সালে, যে আইনে বলা হচ্ছে যে মানসিক নিপীড়ন, এই যে খারাপ ব্যবহার করা, উঠতে বসতে ম্যানিপুলেট করা বিভিন্ন ব্যাপারে, ধরেন সে তাকে, একটা নারী, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যে সে তাকে তার হয়তো বাপের বাড়িতে যেতে দিচ্ছে না, বাবার বাড়ির লোকজনের সাথে তাকে সম্পর্ক রাখতে দিচ্ছে না, বা তাকে ধরেন সে সে ধরেন হয়তো সে আর্ন করছে, একটা কর্মজীবী নারী, কিন্তু তার যে যে টাকাটা তিনি আর্ন করছেন সেটা তাকে ব্যবহার করতে দেয়া হচ্ছে না। তো অনেকেই কিন্তু জানেন না যে এই যে কর্মকাণ্ড, এই যে অ্যাক্টিভিটিস, এগুলো দেশের আইন অনুযায়ী এগুলো কিন্তু অপরাধ। এবং এই যে 2010 সালের যে আইন, এটিতে খুব ক্লিয়ারলি বলা রয়েছে যে তাকে তার স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না, তাকে আহ, সে যে টাকাটা আর্ন করে আনছেন সেটা তিনি কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে, তাকে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে, তাকে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে। এগুলো যে একটি অপরাধ এই সম্পর্কে মানুষ জানেন না। এবং এই যে আইনটি, এটা কিন্তু সবাই ভাবে আচ্ছা আমি আইনের আশ্রয় নিলে আমার তো আর ঘরে থাকা যাবে না, সংসার টিকবে না, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বাট এটিও কিন্তু সব ক্ষেত্রে সত্যি না। এই আইনটি একটি প্রিভেন্টিভ মেজারের মতো। এই আইনে কিন্তু কিছু প্রতিকারমূলক সমাধান দিচ্ছে, আগেই শাস্তি দিচ্ছে না তাকে, চেষ্টা করা হচ্ছে যে তাদের মধ্যে মীমাংসা করা যায় নাকি। তো একজন নারী তিনি জানেনই না যে তার রাইট ভায়োলেট হচ্ছে, তিনি জানেনই না যে তার সাথে যা করা হচ্ছে সেটি একটা বেআইনি কাজ। অন্যায়। তো তখন তিনি কি করে হবেন, এটি একটা সাইড গেল। দেশে আপনি অনেক সময় শুনবেন যে সম্পত্তি নিয়ে বিরোধ, সম্পত্তি নিয়ে যত বিরোধ হয় সেখানে নারীরা সব সময়, তারা এটা আমার মনে হয় তারা বলতেও পছন্দ করেন যে আমি তো কিছু বুঝি না জমি জমার ব্যাপারে, আমি তো কাগজপত্র কিছু জানি না, আমি কিছুই বুঝি না, আমি নিজেও জানি না, এটা বলে যে তাদের ভেতরে কি স্যাটিসফ্যাকশন হয়। এরকম অনেকেই আসে যে আমরা কিছু জানি না, বুঝি না। তো এই যে জানা না জানা, এই জানা না জানার যে সুযোগ নিয়ে পরিবারের অনেক পুরুষ সদস্যরা কিন্তু তাদেরকে
তার যে সম্পত্তির অধিকার আছে সেটার থেকে বঞ্চিত করা হয়। হ্যাঁ, আপনি বলছিলেন যে আইন করে সমান অধিকার দেয়া যায় কিনা নারীদেরকে সম্পত্তিতে। আইন করে আমি সমান অধিকার কি, আমি তো দেশের আইনে তো আমার কোনো বাধা নেই, আমাকে কোথাও বলা হয় নাই যে আমি সমান সমান দিতে পারবো না। তো আমরা কেন এই প্র্যাকটিসটা শুরু করি না? আমরা এই প্র্যাকটিস শুরু করার মাধ্যমে তো আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আমি অমুক, আমি আমার ছেলে মেয়ে দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলাম সম্পত্তি। তো এই বিষয়গুলো আসলে প্র্যাকটিসের বিষয়, সবকিছু আইন করে সম্ভব না, কিন্তু জানতে হবে। এখন ধরেন জানতে একটা হবে। লে পার্সন, তিনি তো আর হঠাৎ করে আইনজীবী হয়ে যেতে পারবেন না, কিন্তু তাকে না। বেসিক একটা ধারণা থাকতে হবে যে হ্যাঁ আমিও পারি, আমার এই বেসিক কাগজপত্র প্রপার্টির এগুলো আমি চিনি, বা আমি আমি নিজে মানে সব আজীবন আপনি দেখবেন পাওয়ার অফ অ্যাটর্নি বোন তার ভাইকে দিয়ে রাখছে, মা তার ছেলেকে দিয়ে রাখছে, স্ত্রী তার স্বামীকে দিয়ে রাখছে সম্পত্তি রিলেটেড ম্যাটারে। কারণ কি, সবসময় একটাই এক্সকিউজ যে আমরা কিছু বুঝি না, জানি না। তো আমরা কিছু বুঝি না। একজন পুরুষ তিনি যদি আইনজীবী না হয়ে তিনি যদি জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কেন একজন নারী বুঝবেন না? তো কাজে ধরেই বুঝবেন নেওয়া না। হয় যে আইন বা এই ধরনের বিষয়গুলো এগুলো শুধু পুরুষের অধিক্ষেত্রেই থাকবে, এখানে নারীর কোনো প্রবেশাধিকার নেই। তো কাজে এই বিষয়গুলো আমাদেরকে আসলে অনেক বেশি বেশি শেখাতে হবে, অ্যাওয়্যার করতে হবে। এবং যেটা আমি বলছিলাম, আমি যে এত লেখালেখি করি, আমার 500-এর বেশি পাবলিকেশন আছে, এই হুম, লেখালেখির হুম। উদ্দেশ্যও কিন্তু আমার একটা, যে খুব সহজ ভাষায় যদি আমি তাদের কাছে পৌঁছাতে পারি, কিছু বেসিক আইন সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারি, এটি আমার কাছে মনে হয়। এবং আমি প্রচুর ফোনে, আমাকে প্রচুর মানুষ আসলে রেগুলার বেসিসে, আপনি প্রত্যেকদিন যে কত মানুষ আমাকে ফোন করে বিভিন্ন ধরনের আইনি পরামর্শের জন্য, নারীরা ফোন করছেন, পুরুষরা ফোন করছেন, তারা বিভিন্ন আইনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। আমি একটা বেসিক, আমার পক্ষে তো আসলে এত সারাদিন মানে পরামর্শ হয়তো দেবার আমার সময় বা সুযোগ ইচ্ছে থাকলেও হয় না, কিন্তু অনেককেই কিন্তু আমি সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট কিছু বেসিক বিষয়ে তাদেরকে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস এবং সামান্য ক্যাপাসিটিতে তাদেরকে যদি একটু হলেও আলোকিত করতে পারি, সেটা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে আপনি একটি বিষয়, ধরেন 20 বছর আগে যে সচেতনতার যে মাত্রা ছিল, যে যে অবস্থা হুম ছিল, হুম। 20 বছর পরে বা 20 বছরের ব্যবধানে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এই যে ধরেন আপনার কাছে অনেকেই ফোন করে জানতে চান, পরামর্শ নিতে হুম চান, হুম। এটি কিন্তু ভালো প্রবণতা, ইতিবাচক দিক। কিন্তু আমরা বলবো যে জি এই যে আহ, আইন জানার বিষয়ে নারীর যে আপনি বলছিলেন যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝবো না, আমার জানার কোনো প্রয়োজন নেই, আমাদের হুম নারীদেরকে হুম। কিন্তু বুঝতে হবে যে তারও জানার প্রয়োজন রয়েছে। হুম আমরা হুম। মনে করি এই অবস্থার অবশ্যই একটা পরিবর্তন আসবে, এবং সেই ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বা বিভিন্ন সংস্থার উদ্যোগে যখন এই কাজগুলো আরো ছন্দবদ্ধ গতিতে এগিয়ে যাবে, নিশ্চয়ই আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। আমরা আশাবাদী, আমরা ইতিবাচক ভাবে দেখতে চাই যে আমাদের জি সমাজে পরিবর্তন ঘটবে। আর যেভাবে আপনিও বলছিলেন এবং আমিও বলছিলাম এবং জি। আমাদের দেশের সরকারও বলছিলেন যে আমাদের নারীরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূচকে তারা কিন্তু এগিয়ে রয়েছে। হুম। তো এই এখন সমসাময়িক প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি আমাদের আজকের এই লাইভে। আপনি জি যদিও জি। আজকে ব্যস্ত ছিলেন, গতকালও ব্যস্ত ছিলেন, বিভিন্ন টক শোতে কিন্তু আপনাকে অহরহ ডাকা হচ্ছে এবং আপনি বলছেন, তারপরেও আমাদের জি। যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে এই যে নোয়াখালীর যে ঘটনা, সেটি জি। ভাইরাল ঘটনা ঘটলো অনেক আগে, সেটি ভাইরাল হুম হলো, তারপরে আমরা সামাজিক যে আন্দোলন শুরু করেছি ধর্ষণ বিরোধী, সেটা তো অবশ্যই হুম। ইতিবাচক। যদি তার লক্ষ্য হয়ে থাকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন, তাহলে ঠিক আছে। তো আপনার পর্যবেক্ষণ কি এখন যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে ধর্ষণের বিরুদ্ধে মানুষ কথা বলছেন, সেই বিষয়ের আপনি আপনার পর্যবেক্ষণটা যদি আমাদের বলেন। না, আমার পর্যবেক্ষণ আসলে আমি খুবই আনন্দিত। কালকেও আমি বলছিলাম একটা টক শোতে যে আমি আনন্দিত এই কারণে, আপনি বলতে পারেন যে এত দুঃখের ভেতরে কেন আমার আবার আনন্দ হচ্ছে। তো আনন্দ হওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে আমরা জাতি হিসেবে সব সময় যে কোনো সামান্য বিষয় মারামারি লেগে যায় আমাদের মধ্যে, খুব বিভক্তিকরণের একটি টেন্ডেন্সি সবসময়। হ্যাঁ, এই হ্যাঁ। খেলা হচ্ছে সেটা নিয়ে মারামারি, ক্রিকেট খেলা নিয়ে মারামারি, ফুটবল খেলা নিয়ে মারামারি, সামান্য আপনার হাডুডু খেলা নিয়ে অনেক মারামারি হয়ে থাকে। তো কাজে আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লাগছে যে একটি বিষয় আমরা মনে হয় একটি শক্তিশালী জনমত গড়ে উঠেছে। আমি বাংলাদেশের একজন সাধারণ আপনার নাগরিক, আমি বাংলাদেশের একজন সাধারণ আইনজীবী। আমি আমি কিন্তু প্রতিবাদ করতে পারছি, আমি আমার ভাষায় প্রতিবাদ করছি। এবং এই যে প্রতিবাদ করা, যে যার মতো প্রতিবাদ করছে, এটা নিয়েও একটা বিভক্তিকরণ কিছুটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। অনেকে এটাকে নিয়ে একটা নেগেটিভ প্রোপাগান্ডা, এটাকে আরো অনেক ইস্যু করে পুরো আন্দোলনটাকে, পুরো বিষয়টিকে একটা স্যাবোটাজ করার একটা
প্রশ্নবিদ্ধ করে দেওয়ার ইচ্ছে চেষ্টা বা করছে। পারপাস তাদের হয়তো বা আছে, এক ধরনের ইন্টেনশন তাদের ভেতরে দেখা যাচ্ছে, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় এটা খুব একটা সফল হবে না। কেননা আমি যেটা দেখতে পাচ্ছি যে একটি অত্যন্ত শক্তিশালী জনমত গড়ে উঠেছে এখানে, এবং এটি কিন্তু শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছে। অতীতে আমরা দেখেছি যে রূপা যে হত্যা মামলা, সেই মামলায় অতি দ্রুত বিচার হয়েছে, তাড়াতাড়ি রায় হয়েছে। তো এরকম অনেক ঘটনা, এই রিসেন্টলি আমরা রিফাত হত্যায় দেখলাম, আপনি দেখুন কত দ্রুত রায় হয়েছে, আমরা প্রায় হয়ে অবশ্যই গেল। অপেক্ষা করছি রায়টি কার্যকর। তো কাজে সামাজিক প্রতিরোধ এবং জনমত এটি একটি অত্যন্ত জরুরি বিষয়। আরেকটি বিষয় আমি এর সাথে বলে রাখি যে প্রত্যেকটি বিষয় আমরা আসলে রাষ্ট্রকে এককভাবে দায়ী করতে চাই। যে কোনো বিষয় অবশ্যই রাষ্ট্র সরকার এটি, এই দায় তাদের এড়ানোর কোনো সুযোগ নেই, যে কোনো সুযোগ বিষয় নেই। তারা জি জি দায়িত্ব তো নিতেই হবে যাই হোক না কেন সেখানে। কিন্তু সেখানে আমরা কি জনগণ হিসেবে আমার কোনো দায়িত্ব নেই? একটা পরিবার হিসেবে কি আমার কোনো দায়িত্ব নেই যে আমি এরকম একটা ছেলেকে রেজ করলাম যে ছেলে এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে? তো কাজে এইখানে দায়িত্বটিকে আমরা আসলে, আমার মনে হয় যে সবার মধ্যে ভাগ করে নেওয়া উচিত। এবং আজকে যে এই ব্যর্থতা, এটার জন্য শুধুমাত্র রাষ্ট্র নয়, এটার জন্য পরিবার দায়ী, সমাজ দায়ী, এবং যে সামাজিক কাঠামো, সমাজের মানুষের যে মন মানসিকতা, মাইন্ডসেট, প্রত্যেকটি বিষয় আসলে দায়ী মনস্তত্ত্ব, এখানে। হ্যাঁ। হ্যাঁ, এবং এখানে আসলে মনস্তত্ত্ব দায়ী, সমস্ত কিছু দায়ী। কাজে এখানে আমরা কিন্তু প্রতিটি বিষয়ে বারবার করে রাষ্ট্রকে এককভাবে দায়ী করব না। আহ, এটি সত্য কথা যে আমি এটি খুবই বিশ্বাস করি যে বিচার ব্যবস্থাকে তো আর রাষ্ট্র প্রভাবিত করতে পারে না। সেটি আমাদের যে আহ, সুশাসনের প্রতিষ্ঠা করতে গেলে আমি অবশ্যই বিচার ব্যবস্থাকে প্রভাবিত রাষ্ট্রের করার কোনো সুযোগ নেই, সরকারের করবার কোনো সুযোগ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে আপনি দেখুন যে সরকার এবং রাষ্ট্র এই দুটো কিন্তু আসলে একই ব্যাপারে, একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজে এই যে বিচারগুলো, এই যে মামলাগুলো, এই রায়গুলোকে যদি সরকার চায় তাহলে কিন্তু সরকার এগুলোকে এক্সপিডাইট করতে পারে। যেমনটি রিফাত হত্যা মামলায় হয়েছে, যে আমি প্রসিকিউশন রাষ্ট্রপক্ষকে, যে আমি এই জিনিসটা এত সময় লাগছে এটাকে এক্সপিডাইট করি, তাড়াতাড়ি আমি করি। তো কাজেই বিচার ব্যবস্থাকে এটি প্রভাবিত করা নয়, এটি কিন্তু বারবার এই পার্থক্যটি বুঝতে হবে। আমি এটাকে প্রভাবিত করছি না, এটাকে আমি ত্বরান্বিত করতে পারি। হ্যাঁ, এটি রাষ্ট্রের সুশাসন যে সর্বোচ্চ প্রতিষ্ঠার যে জন্য হ্যাঁ জি উদ্যোগ নেয়া। ত্বরান্বিত আপনি করতে যদি হবে, এবং হ্যাঁ, এটিকে দ্রুত বিচারের মাধ্যমে যদি এই বিষয়গুলোকে আসলে এক্সাম্পলারি পানিশমেন্ট তৈরি করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, তাহলে তো অপরাধ অনেক কমে আসে আসলে এখানে। এবং সবাইকে দায়িত্ব নিতে হবে, এবং আমি খুবই খুশি যে এমন একটি সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছে, যে যার মতো, তো যার ইচ্ছা হচ্ছে সে প্রোফাইল ফটোকে সে ব্ল্যাক আউট করে দিচ্ছে, সে এটা তার প্রতিবাদের ভাষা। গ্রামে আরেকভাবে প্রতিবাদ হচ্ছে, এটা নিয়ে আসলে সমালোচনা বা ক্রিটিসাইজ করার কিছু নেই, যে যার কথা। আমি আজকে আমার সুযোগ আছে, আমি টিভিতে কথা বলতে পারছি, টক শোতে বলতে পারছি, আমার কলম আছে হাতে, আমি লিখতে পারছি। যার হাতে কলম নেই সে তার ভাষায় প্রতিবাদ করবে, যার হাতে ফেসবুক আছে সে ফেসবুকে প্রতিবাদ করবে, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করবে। তো এখানে আসলে আহ কোনো অবস্থাতে এটিকে ছোট করে দেখার কিছু নেই। প্রত্যেকের প্রতিবাদের ভাষা ভিন্ন, এবং সেটিকে আমরা রেসপেক্ট করব, একজন আরেকজনের যে হ্যাঁ, প্রতিবাদের ভাষা হ্যাঁ, রয়েছে। আমি জি আপনার সঙ্গে আমি যেটি বলবো যে এই প্রতিবাদ জি একটি সমাজ, একটি ঘুমন্ত সমাজ যদি ঘুমন্ত হয় তাহলে কিন্তু দেশ হুম এগিয়ে হুম যায় না। সমাজের জি মানুষরা জেগে থাকবে, তারা কথা বলবে, তারা সমালোচনা একদম করবে। হ্যাঁ, হুম সেটি হচ্ছে আমাদের আমাদের আনন্দের জায়গা যে আমাদের দেশের মানুষ যারা উপলব্ধি থেকে প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই। কিন্তু আপনি একটু আগে হুম যেটি বলছিলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা যেটি জানলাম বা অনেক আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু যে প্ল্যাকার্ডে লেখা হয়েছে একটা স্লোগান, সেটিকে ধরেন অন্য স্লোগান বানিয়ে এটা অপপ্রচার করা হচ্ছে। এই যে জি অপচেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু এক ধরনের ষড়যন্ত্র, এবং তারা কিন্তু চায় না যে এই আন্দোলনটা আম, আম, সফল হোক। তো জি আমরা আপনি যেটি এটা আসলে বলছিলেন যে আমরা জানি আমাদের না, তো এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রমাণ আমরা পাইনি, বা এটি হয়তো বা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তারা যখন তারা বিষয়টিকে বলতে পারবেন। তদন্ত করে ইন্সপেকশন করার পরে তারপরে এটা আসলে বোঝা যাবে যে আসল ঘটনাটা কি। তো কাজে এই বিষয়ে আসলে আমাদের আগেই বোধহয় আমরা মন্তব্য করতে পারবো না যে আসলে এটাকে পারবো কোনো না, কিছু হ্যাঁ। কি করা হয়েছে, আমরা এখনো জানি না। ধর্ষণের বিরুদ্ধে আহ, যদি আন্দোলনের লক্ষ্য হয় ধর্ষণের বিরুদ্ধে, নারীর সহিংসতার বিরুদ্ধে, সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এবং অনেকে কিন্তু অভিযোগ করে থাকেন বাংলাদেশে প্রতিবাদ করা যায় না, কিন্তু আমরা কি দেখছি, মানুষ, এই যে আপনিও বললেন, মানুষ প্রতিবাদ করছে বিভিন্ন বিভিন্ন ভাবে। কেউ তো হুম ব্ল্যাক করে দিয়ে তার ফেসবুকের প্রোফাইলটা ব্ল্যাক করে দিচ্ছে,
সে প্রতিবাদ করছে, কেউ রাস্তায় নামছে বিভিন্ন ভাবে। কিন্তু আরেকটি বিষয় কিন্তু আপনি তো আনন্দ প্রকাশ করলেন, আনন্দিত হলেন, আমি কিন্তু একটু সমালোচনার ঢঙে বলবো যে অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা কিন্তু সবসময় রসিয়ে রসিয়ে গল্প বলেন, নানা কিছু বলেন। তারা মানুষের খুবই এই সমাজে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানে একটি শ্রদ্ধার জায়গায় তারা আসন গ্রহণ করেছেন। তাদের অনেকে কিন্তু এই আন্দোলন শুধু নয়, বিভিন্ন নাগরিক আন্দোলনে তাদেরকে আমরা খুব নীরব থাকতে দেখি। এটি খুবই দুঃখজনক। যাই আমি হোক, এই এখানে একটু বিষয়ে অ্যাড আপনার। করতে, আমি অল্প আমার ওপিনিয়ন বলবো জি এটা জি। নিয়ে, কারণ আমার কাছে মনে হয় কি প্রত্যেকের এক একটা স্কোপ, কাজের স্কোপ একটা ইন্টারেস্ট একটা জায়গায়, কাজে সব কর্মপরিধি। হ্যাঁ অবশ্যই যারা সর্বজন সমাদৃত মানুষ তাদের কাছ থেকে আমরা আশা করি যে তাদের থেকে একটি স্টেটমেন্ট আসুক, সাপোর্টিভ হ্যাঁ, স্টেটমেন্ট, কিন্তু অনেক একটা ক্ষেত্রে বিবৃতিও আসলে হতে অনেকে পারে। সবার যে বিবৃতি হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে যে সবাইকে একেবারে ইনভলভ হতে হবে সেটা আমি আসলে মনে করি না। প্রত্যেকের কার্যের কর্মক্ষেত্র একটা, কাজের হ্যাঁ, ক্ষেত্র কর্মপরিধি। আলাদা বা হ্যাঁ, তাদের। সবার। জি হ্যাঁ, জি, কিন্তু যেটি সবার একটি এক ব্যাপারে একজনের। যেখানে পুরো জাতীয় ঐক্য তৈরি হচ্ছে, জনমত তৈরি হচ্ছে, সেখানে অবশ্যই আমরা আশা করি যে যারা গুণীজন আছেন, বিজ্ঞজন আছেন, তাদের কাছ থেকে অবশ্যই আমরা শুনতে চাই, এবং অবশ্যই আমরা তাদের তাদের থেকে কিন্তু মতামত সেই অন্তত তারা সংহতি প্রকাশ তারা করতে প্রকাশ পারেন। করুক। জি, বিবৃতি জি। একটা, তাদের সংহতি নীরব ভাবে হলেও, হুম সাইলেন্টলিও হুম হুম। তারা যদি সংহতি প্রকাশ করেন, সলিডারিটি, সেটা আসলে অবশ্যই আমরা সবসময় এক্সপেক্ট করি যে তারা করুক সেটা। আপনি আইনি পেশার পাশাপাশি যে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, লেখালেখি করছেন, সবকিছু মিলে আমার যেটি মনে হয় যে আপনি আপনার কর্মের মধ্য দিয়ে আপনি আনন্দকে উপভোগ উপভোগ করছেন। তা আমাদের তারুণ্যের মধ্যে আমি অনেক তরুণকে জিজ্ঞেস করি, কিন্তু তরুণ তরুণী যাই বলেন তাদেরকে জিজ্ঞেস করি, স্বপ্ন কি? আপনার স্বপ্ন কি? আপনি কি হবেন? অনেক ক্ষেত্রে কিন্তু তারা নীরব নীরব থাকে। এবং আচ্ছা। অনেকে দেখা যাচ্ছে যে তিনি পড়ছেন হয়তো পদার্থবিজ্ঞান নিয়ে, তিনি শেষ জি পর্যন্ত দেখা গেল যে তিনি হচ্ছে গাড়ি চালাচ্ছেন। আমাদের দেশের বাস্তবতা একটু ভিন্ন রকমের হয়তো। তা আপনার জি। কাছে আমি জানতে চাইবো আপনার পর্যবেক্ষণ, আপনি তারুণ্য দীপ্ত সময়টা পার করে এসেছেন। তো এই যে জি, আমাদের দেশের তরুণরা আসলে তারা কেমন, তারা এই যে স্বপ্ন দেখছে, আহ তাদের যে স্বপ্ন দেখার ধরনটা, সেই এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমার কাছে মনে হয় যে স্বপ্ন যাই থাকুক না কেন, এই যে যে কাজটা করি, আপনি যেটা বললেন যে আমি খুব এনজয় করি বা আনন্দ পাই করে, আমার কিন্তু হুম একদম হুম। কোনো ক্লান্তি নেই। আমার বাসায় কিন্তু একদম নিউবর্ন ছোট বাচ্চা আমার, বাট আমি দেখা যাচ্ছে যে আমি সারা রাত জাগা, কিন্তু ভোরবেলা আমাকে 7টায় উঠে হয়তো টিভি একটা শো, আমি হয়তো রাত 12:30 একটি টক শোতে আমি পার্টিসিপেট করেছি, আমি হয়তো রাতের বেলা লেখালেখি করছি বাচ্চাটা যখন ঘুমায়, আবার কিন্তু আমি সকাল ভোরবেলা আমি উঠে যাচ্ছি। তো আমার কিন্তু নিজের কাজটা আমি এত বেশি ভালোবাসি, এত ওয়ার্কহলিক আমি, কাজে আমি কিন্তু খুব এনজয় করি, কাজে আমার কিন্তু মনে হয় না ক্লান্তি নেই। আর যদি বলেন আমি, মানে কোনো ক্লান্তি থাকে না আমার, এটি একটি ব্যাপার আমি আসলে বলতে চাই। তো কাজে যে যে কাজটা করছি, ডেস্টিনেশন জানি না, আমার ডেস্টিনি আমাকে, ভাগ্য আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, কি হবে কি। স্বপ্ন তো আসলে একটাই, যে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, দেশপ্রেম কে আসলে ধারণ করি। তো এটি আসলে স্বপ্ন, যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন একটি, কোথায় যাব কি যাব সেটা আসলে জানি না। এবং এই যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সুন্দর বাংলাদেশ সে দেখার যে স্বপ্ন, এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জার্নিটা, সেটি আসলে খুব সামান্যই অবদান আমার। আসলে কি কি বলবো, যে এই জার্নিটা আমি আসলে প্রতি মুহূর্তে এনজয় করি, যতটুকুই করি যাই করি সেটাকে আমি আসলে খুব পছন্দ করি করতে। যে কাজটা আমি প্রথমে বলছিলাম যে অনেকে নিজের জব স্যাটিসফ্যাকশন থাকে না, তিনি যে কাজটা করে সেটা তার ভাল লাগে না, কিন্তু আমি যে কাজটা করি সেটা আমি অসম্ভব অসম্ভব খুব পছন্দ করি, এবং মানে এটা আমার খুব প্যাশনের জায়গা, খুবই খুবই প্যাশনেট। আমি যে কোনো বিষয় আমি যাই করি সেটা একদম 100% প্যাশন থেকে করি, সেটা জাস্ট করার জন্য করা সেটা আমার কাছে ভালো লাগে না। যাই করব সেটা একেবারে 100% এবং অত্যন্ত প্যাশনেটলি করবো। তো এই এই যে জায়গাটা, তরুণদের মধ্যে অনেক সময় তো প্যাশন থাকে না, এটা না থাকারও কারণ আছে, কারণ একজনের ধরেন ইচ্ছা ছবি আঁকা, পেন্টার হবে, কিন্তু তার বাবা মা জোর করে তাকে দিয়ে দিচ্ছে পদার্থবিদ্যা, মেডিকেল হ্যাঁ সায়েন্সে তাকে পড়তে হচ্ছে, তো কাজে তখন তো তার কাছে ভালো লাগবে না সেটা করতে। আমি যা চাচ্ছি সেটা আমি যদি করতে পারি, তখনই না আমি সেই কাজটাকে এনজয় করব, তাই না? আমি খেলোয়াড় হতে চাচ্ছি, আমি ফুটবলার হতে চাচ্ছি, ক্রিকেটার হতে চাচ্ছি, সেটা হলে আমি সেটা একদম একেবারে কি বলবো ফুল ফ্লেজেডলি আমি সেটাকে আসলে এনজয় করব। তো কাজে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ওই কাজটাই করব যেটা আমরা আসলে করতে ভালোবাসি। অনেক কাজ অবশ্য ভালো না বাসলেও করতে হয় দায়িত্ববোধ থেকে, সেটাকে তো হ্যাঁ। এড়িয়ে চলা যায় না।
কিন্তু আমার কাছে মনে হয় প্যাশন থাকা জরুরি, ভালোবাসতে হবে নিজের কাজটিকে। আহ, তো শেষ আমরা অনুষ্ঠানের প্রায় আমরা তো আপনি যে কথা বলছেন না অনবরত, কথার পিঠে কথা লাগিয়ে কথা বলে চলেছেন, শুধু আমাদের আজকের এই লাইভে যে আপনি অংশ নিয়েছেন সেখানেই কথা বলছেন তা না, আজকের দিনের বেলাও আপনি কথা বলেছেন, গতকাল বিভিন্ন টেলিভিশনে গণমাধ্যমে আপনি কিন্তু অনবরত কথা বলছেনই। আমরা আপনার বক্তব্য শুনতে চাই, বারবার শুনতে চাই, কারণ আপনি সুন্দর করে গুছিয়ে বলেন। তারপরও একটি সময় ধন্যবাদ। একটি বিষয়, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন বা পরেও যারা এই আমাদের আজকের এই লাইভটি যারা উপভোগ করবেন দেখবেন, তাদের উদ্দেশ্যে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যদি কিছু বলেন, যে এই যে নারী, আমরা নারীর নিপীড়ন বা নারীর প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা প্রতিরোধের জন্য আমরা যে সমাজটি চাইছি, যে যে কর্মকাণ্ড চাইছি, যে ভূমিকা চাইছি যার যার জায়গা থেকে, তো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। জি, দেখুন, এটি একটি জাতীয় ঐক্যের বিষয়। এখন এই কন্টেম্পোরারি যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কিন্তু সবাইকে সচেতন হতে হবে। একটা সময় আমরা ভাবতাম এই ধরনের ঘটনাগুলি খুব রিমোট গ্রামে ঘটে, অনেক দূরের গ্রামে ঘটে থাকে। এখন সেটি দেখুন আমার ঘরে চলে আসছে, আপনার ঘরে চলে আসছে। তো কাজেই এখন এখানে কোনো প্রিভিলেজ আনপ্রিভিলেজ, আগে আমরা ভাবতাম শুধু দরিদ্র মানুষদেরকে এই ধরনের সহিংসতার শিকার হতে হয়, কিন্তু এখন কিন্তু সেটি আর নেই। আমরা দেখছি যে কেউই আর এটার থেকে নিস্তার পাচ্ছে না। কাজে এটি একটি জাতীয় ঐক্যের প্রশ্ন, যেখানে সকলকে একসাথে আপনার অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং অবশ্যই সেটা আইন মেনে। আমি আজকে কারা জানি বললো যে অ্যারেস্ট হয়েছেন অনেকজন, তো আমি যখন একটি প্রোটেস্ট করব, আমাকে কিন্তু আমি একটা আইনে আর অধীনে প্রতিকার চাচ্ছি। আমি একটি যে ধরেন সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি, আমি এখানে জাস্টিসের কথা বলছি, কিন্তু সেখানে আমি নিজে যদি আইন ভঙ্গ করে সেই প্রতিবাদ হুম, করতে হুম, হুম। যাই, তাহলে কিন্তু জিনিসটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। কাজে আমরা সকলে প্রতিবাদ করব অবশ্যই যে যার জায়গা থেকে, কিন্তু অবশ্যই সেটি হবে শান্তিপূর্ণ প্রতিবাদ, এবং এখানে অবশ্যই সংহতি হবে সবার মধ্যে। এবং অবশ্যই সেখানে কিন্তু মানে ধৈর্য ধরতে হবে আমাকে, কারণ আমারও তো অবকাঠামোগত তো অনেক ত্রুটি রয়েছে। আমি চাইলে অনেক কিছু সাথে সাথে তো করতে পারবে না, তো করতে কাজে পারছি না, এখানে হ্যাঁ। জি জি পারতে পারছে না, বা এখন চাইলেই আমি একজনকে আমি বললাম যে ক্রস ফায়ারে দিয়ে দিতে হবে, এটা তো হবে না। আমি তো বিচার বহির্ভূত ভাবে আমি সেটা মানবাধিকার লঙ্ঘন করতে পারবো না। আমাকে অবশ্যই যে কোনো হত্যার বিচার কাণ্ড হতে হবে, সেটা বিচারের প্রত্যেকটি ধাপ আমাকে সেটাকে এক্সস্ট করে তারপরে সেই বিচার পরিণত হতে হবে। এখন আমি আবেগের বশে কোনো কথা বললে কিন্তু সেটি হবে না। কাজে ধৈর্যশীল হতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই সাথে সাথে যাবতীয় যে আইন আছে দেশে, সেই আইনগুলোকে মেনে আসলে এই প্রতিরোধ বা জনমত গঠন করতে হবে। এটা সব সময় মানে সহিংস না হয়ে, বা সব সময় রাষ্ট্রের প্রতি আসলে এককভাবে দোষ না দিয়ে নিজেদের উপরেও দায়িত্ব নিতে হবে, যে আমি একটা সিটিজেন, আমার কি দায়িত্ব, আমি আমার ঘরে একটা ভালো ছেলে, আমি আমার ভালো সন্তান রেজ করব, প্রত্যেকটা সব কেন আমি রাষ্ট্রের উপরে দিয়ে দিব। তারপর রাষ্ট্র সেগুলোকে ফ্যাসিলিটেট করবে অবশ্যই। একটি সুন্দর পরিবেশ তৈরি করা, যাতে বাচ্চারা খেলতে পারে, তাদের ভেতরে যাতে অপরাধ প্রবণতা কমার জন্য তার খেলার মাঠ থাকবে, তার জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে, এগুলো অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব ফ্যাসিলিটেট করা। কিন্তু এই এককভাবে রাষ্ট্র এই দায়িত্ব পালন করতে পারবে না। সমাজকে করতে হবে, পরিবারকে করতে হবে, এবং একজন ব্যক্তিকে করতে হবে। নিজে আমি বুঝবো যে হ্যাঁ, আমাকে নিজেকে একজন আসলে আদর্শ মানুষ এবং ভালো মানুষ হিসেবে, কম্প্যাশনেট মানুষ হিসেবে নিজেকে আসলে গড়ে তোলা। তো এটা যার যার দায়িত্ব আসলে। দায়িত্ব সেইটাই। জি জি মিতি সানজানা, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, কথা বলেছেন, আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আজকের এই লাইভে আপনি অতিথি হিসেবে যুক্ত হতে সম্মতি প্রদান করেছেন, এবং শুধু তাই নয়, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর জি। সেই সঙ্গে আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন, আপনাদের সকলকে আমরা শুধু এটি বলবো, মিতি সানজানা যেটি বলছিলেন যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে শান্তিপূর্ণভাবে, এবং অবশ্যই আমরা নিজেরা বুঝবো, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, আইন জানবো, এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করব। আসুন আমরা আরো সুন্দর একটি আহ বাংলাদেশ, আরো সুন্দর একটি পরিবেশ গড়ে তুলি। যে বাংলাদেশে আমরা আজকে আছি, সেই বাংলাদেশ আরো আরো এবং আরো সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে, সকল পক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর তার মাধ্যমেই শেষ করছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান।